জাঁকজমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। লুকিয়ে মাকে করিস পূজা, জানবে না কো জগৎজনে। হ্যাঁ, আজকে আমি আমার হালিশহর রামপ্রসাদ ভিটেতে রয়েছি। আমার সাথে আপনারাও থাকুন, ভিটেটি একটু ঘুরে দেখুন। আর এই ভিটের যে আসল, সে হলো রামপ্রসাদ, তার সম্পর্কেও কিছু জানুন। চলুন একটু শুনে নি তার কথা। এই যে এই বড় গাছটি বারবার আমি ঘুরে দেখাচ্ছি। এই গাছটি একটি সরু লম্বা গাছ, কিন্তু বারবার ঘুরে দেখাচ্ছি। এই গাছটির আসল পরিচয় হলো মন্দিরে অবস্থিত 450 বছর পুরনো একটি বট গাছের অংশবিশেষ। বর্তমানে মানুষ বিভিন্ন মনস্কামনা পূর্ণ করার জন্য ভক্তেরা এখানে ওড়না দিয়ে বেঁধে রাখেন। 400 বছর পুরনো প্রধান গাছটিতে একটি গাব গাছ ছিল, আর ওই গাব গাছে একসময় পদ্ম ফুল ফুটেছিল। স্থানীয় বয়স্ক মানুষের থেকে এটা জানা। রামপ্রসাদ সেনের জন্ম কিন্তু হালিশহরে নয়, হুগলির গড়লগাছা গ্রাম ওনার জন্মস্থান। কালীসাধক রামপ্রসাদ সেনের জন্ম হয় 1720 খ্রিস্টাব্দে। আর আপনারা নিশ্চয়ই জানেন, উনি হালিশহরেরই একটি ঘাটে মাকে নিয়ে ডুব দেন। পরবর্তীকালে ওই ঘাটের নাম হয় রামপ্রসাদ ঘাট। সালটি ছিল 1786। কোনোদিন ওই ঘাটে আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব। উনি 65 বছর মায়ের সেবা করেছেন। রামপ্রসাদ সেনের বাবার নাম ছিল রামরাম সেন ও মায়ের নাম সিদ্ধেশ্বরী দেবী। তার 2 কন্যাও ছিল, যার নাম জগদেশ্বরী ও পরমেশ্বরী। আর ওই বড় মেয়ের নামেই নাম রাখা হয়েছিল জগদেশ্বরী। আর রামপ্রসাদ নেমের একটি ছেলেও ছিল, তার নাম রামদুলাল। কথিত আছে, রামপ্রসাদ যখন একদিন ঘাটে বসে গান করছেন, তখন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা তার দাদু আলীবর্দী খান নৌকা নিয়ে যাচ্ছেন। এবার রামপ্রসাদের গান শুনে নৌকা ভিড়িয়েছে। বলছে, রামপ্রসাদ, আমি ঘুরতে নিয়ে যাব, তুই যাবি? রামপ্রসাদ রাজি। গান গাইতে গাইতে যাচ্ছে। যখন শ্যামনগর পৌঁছেছে, শ্যামনগরের মা ব্রহ্মময়ী বলছে, রামপ্রসাদ, আমাকে গান শুনিয়ে যা। রামপ্রসাদ বলছে, মাগো, এখানে বসে শোনানোর মতন আমার আর সময় নেই। আমার গান যদি তোমার শুনতে হয়, তুমি ঘুরে শোনো। মায়ের মুখ ছিল দক্ষিণে, ঘুরে মায়ের মুখ হয়ে গেছিল পশ্চিমে। এই মন্দির মূলাজোরের কালীবাড়ি মন্দির নামে পরিচিত, কারণ ওখানে বামাখ্যাপা প্রথম মূলো দিয়ে পৌষ মাসে পুজো দিয়েছিলেন, তাই মূলজোরে কালীবাড়ি নামে পরিচিত। রামপ্রসাদ জমিদার কৃষ্ণচন্দ্রের জমিদারি সেরেস্তায় হিসেবপত্রের কাজ করত। ওনাকে হিসেব লিখতে দিয়েছেন। উনি লিখেছেন, দেমা আমায় তবিলদারি, আমি নিমুখারাম নয় শঙ্করী। কাজ কিমা সামান্য ধনে, সামান্য ধন দেবে তারে, পড়ে রবে ঘরের কোণে। কেন যদি দাওমা আমায় অভয়চরণ, রাখি যদি পদ্মাসনে। তখন মুনিব বলছে, রাজামশাই, আপনি কোথা থেকে পাগল ছাগল ধরে নিয়ে আসেন? হিসেব লিখতে বলায় গান লিখে বসে রয়েছে। তখন রাজামশাই বললেন, মুনিব, তোমার কাজ তুমি করো, ওর কাজ ওকে করতে দাও। আর রাজামশাই সবটাই বুঝতে পেরে বললেন, রামপ্রসাদ, তুমি হালিশহরে চলে যাও, তোমার সেখানে গিয়ে তুমি তোমার কাজ সম্পন্ন করো। আর মাসিক বেতন 30 টাকা, সেটা তুমি ওখানে বসেই পেয়ে যাবে, তোমাকে কৃষ্ণনগর আসতে হবে না। এছাড়াও 100 একর জমি দিয়েছিলেন হালিশহরে জমিদার কৃষ্ণচন্দ্র। পূর্ব বাংলার লোকেদের দখলের পর এতটুকুনি জমি পড়ে রয়েছে। এবার তার সাথে বলে রাখি, হালিশহর কিন্তু পঞ্চসতীর পীঠ। এখানে সিদ্ধেশ্বরী, জগদেশ্বরী, শ্যামাসুন্দরী, সুধাংশুবালা দেবী এবং রানী রাসমণি আছেন। নাট মন্দিরের ঠিক বাঁদিকেই একটি পুকুর রয়েছে। ওটি এখন বর্তমানে যদিও বাঁধানো, কিন্তু আগে ওরকম ছিল না। তখন রামপ্রসাদ ওখানে নিত্য স্নান করে মাকে পুজো করতেন। ভিটের গল্প করতে করতে একটু উপভোগ করে নিলাম এক ঝাঁক পায়রা আর সাথে বসন্তের এক রাশ পলাশ।
চলুন আবার গল্পে ফেরা যাক। জমিদার কৃষ্ণচন্দ্রকে রামপ্রসাদ বলেছিলেন যে আপনার যখন অন্তিম সময় আসবে তখন আমি সশরীরে আসব। যখন একদিন জমিদার কৃষ্ণচন্দ্রের শরীর খারাপ, তখন রামপ্রসাদ সেনেরও মায়ের অত্যন্ত শরীর খারাপ ছিল। তো একই সাথে তো দুজনের কাছে সশরীরে থাকা যায় না, কিন্তু উনি কথা রাখার উদ্দেশ্যে চললেন জমিদারের সাথে সশরীরে দেখা করতে। তখনকার দিন জঙ্গলে ভর্তি আর অন্ধকারাচ্ছন্ন। রাস্তায় ধরলেন রঘু ডাকাত, তাকে বলি দেবে বলছে। তা উনি বললেন, ঠিক আছে বলি দে, তবে আমার একটা শেষ ইচ্ছে রাখ। তো তার শেষ ইচ্ছে কি? সে রঘু ডাকাতকে বলেছিলেন যে আমি একটি মায়ের গান শোনাবো তোকে। অবশেষে রামপ্রসাদ গান ধরলেন। তখন রঘু হাঁড়ি কাষ্ঠে দেখছেন মায়ের মুখ, আর যেখানে মা বসেছিলেন সেখানে রামপ্রসাদ বসে আছেন। রঘু সঙ্গে সঙ্গে করজোড়ে ক্ষমা চেয়ে তাকে নিজেই পৌঁছে দিয়েছিলেন কৃষ্ণনগরে। চলুন এবার ভিটে ও মায়ের মূর্তি স্থাপন সম্পর্কে কিছু জানি। বর্তমানে মন্দিরটি কংক্রিট এবং মোজাইক পাথরের হলেও এটি কিন্তু একটি পর্ণকুটির ছিল। বর্তমানে এই ভিটেটি নাট মন্দিরে পরিণত হয়েছে। আর এই নাট মন্দিরের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ থাকায় আমি না দেখাতে পারলেও বাইরেটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। নাট মন্দিরের ভেতরে দেয়ালের গায়ে বিভিন্ন রকমের চিত্র ছিল। সেখানে রামপ্রসাদ সেন সহ বিভিন্ন মহান ঋষি মুনিষীর দুর্লভ চিত্র এখানে ছিল। এখানে যে মায়ের মূর্তিটি আছে তা কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। কথিত আছে আসামের তেজপুরের জমিদার সুধাংশু কুমার রায় 1366 সনের 29শে জ্যৈষ্ঠ কোষ্ঠী পাথরে এই মূর্তিটি এখানে নির্মাণ করেন। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন এই মন্দিরের স্থাপন করা হয়। বর্তমানে কয়েক বছর ধরে ওই দিনে রামপ্রসাদ ঘাট থেকে 108 ঘট জল ভক্তরা একে একে নিয়ে আসে ও মাকে স্নান করানো হয়। ওই দিন কিন্তু বহু ভক্তের সমাগম হয়। এছাড়া ভক্তের সমাগম বিভিন্ন অনুষ্ঠানে বা পয়লা বৈশাখেও হয়ে থাকে। তবে এখানে বহু ভক্তের সমাগম যেদিন হয় তা একটি বিশিষ্ট দিন এবং একটি নির্ধারিত দিন, তা হলো 26শে জানুয়ারি। দিনটি মায়ের এখানে অন্নকূট উৎসবটি পালন করা হয়। এখানে বহু ভক্তের সমাগম উদ্দেশ্যে কিন্তু একটি বিস্তর মেলাও বসে, আর প্রচুর ভক্তকে মায়ের অন্নকূটের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। রামপ্রসাদের বসত ভিটের পাশে পঞ্চবটিতেই একটি শিব মন্দির আছে, যেখানে ভক্তরা ধূপ দীপ প্রজ্বলন করে মায়ের উদ্দেশ্যে। শীত চলে গেলেও শীতের প্রচুর ফুল এখানে রয়েছে, তাই এই রকম সুন্দর দৃশ্যটি শুধু আমি একা কেন উপভোগ করব, আপনাদের সাথেও একটু আমি ভাগ করে নিলাম। এর একদম সামনেই রয়েছে রামপ্রসাদ সেনের ধ্যান কক্ষ, আর তার পাশেই রয়েছে, আপনারা যেটা ভিডিওতে একটু আগে দেখতে পেরেছেন, তার পাশেই রয়েছে কয়েকটি ঘর, যেখানে ভক্তেরা ওখানে 50 টাকার বিনিময় ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। তারও একটি সুবন্দোবস্ত রয়েছে। আর এটি হলো মন্দিরের একদম পেছনের প্রবেশপথ। প্রকৃতিতে ঘেরা একটি সুন্দর ভিটে, তার সাথে মায়ের দর্শন, সুন্দর একটি পরিবেশ আপনারাও উপভোগ করে যান। আমি কিন্তু আমার ফ্যামিলির সাথে চলে এসেছিলাম এখানে। আর মন্দিরের প্রবেশদ্বারের দেয়াল চিত্রের এই রকমই রামপ্রসাদের বিভিন্ন কর্মকাণ্ড আপনারা কিন্তু দেখতে পাবেন। চলে আসুন একবার হালিশহরের রামপ্রসাদ।